রাখাইনের মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর চালুর যে আহ্বান, বিশেষ করে মায়ানমার থেকে পালিয়ে আসা মুসলমানরা চট্টগ্রামে যেখানে আছেন সেইটার পাশ দিয়েই রাখাইনে মায়ানমারের মধ্যে যে গৃহযুদ্ধ চলছে, আমি এটাকে গৃহযুদ্ধই বলছি, মূলত রাখাইন জাতিগোষ্ঠী এবং সরকারের মধ্যে। তবে এখন মূলত সরকারের শুধুমাত্র রাজধানীতেই কিছু জায়গায় নিয়ন্ত্রণ আছে এবং বেশিরভাগ জায়গায় এখন কিন্তু মূলত রাখাইন বিদ্রোহীরা বা তাদের মধ্যে আরও অনেকগুলো উপজাতি গোষ্ঠী আছে। বিশেষ করে মায়ানমারে ১৩২টির মতো উপজাতি গোষ্ঠী আছে। সেই উপজাতি গোষ্ঠীগুলোই মূলত বিভিন্ন অঞ্চল এখন তারা নিয়ন্ত্রণ করে। এই যে পরিস্থিতি মায়ানমারের, এইরকম একটা পরিস্থিতিতে সেখানে বলা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে যে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। বিশেষ করে খাদ্য, ওষুধ এর মতো অতীব জরুরি বিষয়গুলোর সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে, যার ফলে সেখানে দুর্ভিক্ষ দেখা দেবে। সেটার প্রেক্ষাপটে মূলত বাংলাদেশকে বলা হচ্ছিল যে এই রাখাইনের সাথে যোগাযোগের জন্য যে একটি মানবিক করিডোর বলা হচ্ছে। এই মানবিক করিডোরগুলা আমি একটু আগে প্রথমে বলেন এই দর্শক যে এই মানবিক করিডোরগুলো আসলে অনেক সময় যুদ্ধ শুরু হওয়ার পরে মূলত মানবিক করিডোর থাকে না। যেমন ইসরায়েলের ক্ষেত্রে আপনারা দেখেন, তারা যখন প্যালেস্টাইনের বা গাজায় আক্রমণ করেছিল, মানবিক করিডোর বিবেচনা করেছিল, কিছুদিনের মধ্যে তারা সেটা ভেঙে দেয় এবং সেই মানবিক করিডোরে তারা কিন্তু এয়ার স্ট্রাইক করে আক্রমণ চালায়। রাশিয়ার ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে, কারণ যখন এই যুদ্ধ শুরু হয় তখন এটাকে মানবিক করিডোর বলা হলেও অভিযোগ করে আক্রমণকারী পক্ষ যে এটার এই মানবিক করিডোরকে ব্যবহার করে অস্ত্র সাপ্লাই দেওয়া হচ্ছে বা নানা ধরনের অভিযোগ তোলে। আমি ইসরায়েল এবং ইউক্রেনের ওই বিষয়টা জাস্ট সংক্ষেপেই বললাম, আমি ইন ডিটেলস যাচ্ছি না। এখন বাংলাদেশের মধ্য দিয়ে এটার একটা প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এসেছিলেন মার্চে বাংলাদেশে, খুব সম্ভবত 12 মার্চ। তিনি একটি সভাও করেন রাখাইনের বাংলাদেশে যেখানে রোহিঙ্গারা আছে সেটা নিয়ে, এবং আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেখানে ছিলেন এবং তিনি সেখানে বেশ আলোচিতভাবেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার বক্তব্যটা দিয়েছিলেন। এবং সেই বক্তব্যের পরে জাতিসংঘের মহাসচিবের ভিজিটের পরে অনেকেই বলছিলেন এবং একটা সংবাদও বের হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গা তার নিজ জন্ম মাটিতে ফিরে যাওয়ার জন্য প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বা তারা সিলেক্টেড হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই বলেছিলেন এবং বেশ বাহবাও কুড়িয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পররাষ্ট্রনীতির ম্যাজিক। আমার স্পষ্ট মনে হচ্ছে আমি একটি ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম যে এটা এখনই সম্ভব হবে না। তারা যেটা করেছে সেটা হচ্ছে মূলত এই 180 জনকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে যে এরা হচ্ছে রাখাইনের নাগরিক। এইটুকু হচ্ছে কথা, কিন্তু এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেকে বলেছেন যে 180 জন যেহেতু আইডেন্টিফাই করেছে তাদেরকে নিয়ে যাবে, কারণ ওইখানের পরিস্থিতি যাওয়ার মতো হয়নি এখনো। এখন এই মানবিক করিডোরটার ব্যাপারে আজকে আমি একটু আগে দেখলাম যে জাতিসংঘের অধিবেশনে সেখানে বলা হচ্ছে যে এই মানবিক করিডোরের ব্যাপারটা বাংলাদেশ এবং মায়ানমার সরকারের তাদের দুই দেশের আভ্যন্তরীণ ব্যাপার। তবে সেটা যে আভ্যন্তরীণ নয় সেটা বুঝতে আমাদের বাকি নেই, কারণ সেখানে জাতিসংঘের ইন্টারেস্ট আছে। পার্টিকুলারলি এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, বিশেষ করে চায়নার ইনভেস্টমেন্ট, ইন্ডিয়ার স্বার্থ এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই। আমরা কেন এই মানবিক করিডোরটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে আমি একটু যদি ব্যাখ্যা করি। আপনারা জানেন যে চায়না এবং আমেরিকার মূলত তাদের দ্বন্দ্বটা তো সাপে নেউলে, এটা আপনারা জানেন। বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে চীন তার দেশে পণ্য ঢোকানোর জন্য পাকিস্তানের সাথে একটা চুক্তি করে ওখানে তারা খুব সম্ভবত $62 বিলিয়ন তারা ইনভেস্ট করেছে এবং তারা করিডোর করেছে। কিন্তু চায়না পাকিস্তানের উপর পুরোপুরিভাবে এখানে নির্ভরশীল হতে পারতেছে না, কারণ একটা দেশের উপর নির্ভরশীল হওয়া মানে যদি কোনো কারণে সেই পথ বন্ধ হয়ে যায় তার দেশের অর্থনীতিতে বড় ধরনের একটা এফেক্ট পড়বে। তাই তারা কি করছে, মায়ানমারেও তাদের এখানে ইনভেস্টমেন্ট করেছে এবং এইটা দিয়ে বিশেষ করে তার তেল গ্যাস তারা ওই রাখাইন স্টেটের উপর নিচ দিয়েই তারা কি করে ওই পাইপগুলো টেনেছে। এখানে তাদের $বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে।
এই রাখাইন স্টেটের সাথে এখন মায়ানমারের যে গৃহযুদ্ধটা আমি আগেই বলেছি যে সরকার এবং তার বিভিন্ন উপজাতি গোষ্ঠী বা আরও বিভিন্ন ধরনের আঞ্চলিক গ্রুপগুলোর সম্মিলিত শক্তির সাথে যুদ্ধ হচ্ছে। এখানে চীন এক ধরনের ডাবল স্ট্যান্ডার্ড পররাষ্ট্রনীতি নিয়েছে। তারা মায়ানমারের সরকারের সাথে যোগাযোগ করছে, আবার রাখাইনের বিদ্রোহীদের সাথেও যোগাযোগ করছে, কারণ তারা এখনো নিশ্চিত হতে পারছে না যে কারা দেশ নিয়ন্ত্রণ করবে বা কারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এই পরিস্থিতিতে চীনের এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তো তার যে কোনোভাবেই হোক চায়নাকে একটা জায়গায় দমিয়ে দিতে হবে। সেই কারণে এই যে বাংলাদেশকে ব্যবহার করে যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও অবশ্যই প্রচ্ছন্ন সমর্থন আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি। অন্যদিকে ভারতের আবার আরেকটা জুজুর ভয় আছে, তার যে সেই 7 সিস্টার, সেই যে চিকেন নেক, তার এটা যদি কোনো কারণে মনে করেন ব্যাঘাত ঘটে যায়, সে কারণেই তো তারা বিকল্প করছিল বাংলাদেশের উপর দিয়ে পণ্য নেওয়ার জন্য। ট্রানজিট বলেন আর আপনার করিডোর বলেন, এটার জন্য বাংলাদেশের সাথে দেন দরবার করেছিল এবং বাংলাদেশের সরকার, বিগত সরকার শেখ হাসিনা ওয়াজেদ সেটা দিয়েছিলেন। যাই হোক, আমি ওই আলোচনা এখন এখানে যাচ্ছি না। কাজেই ভারতেরও এখানে ইন্টারেস্ট আছে। তার মানে হচ্ছে 3টি বড় স্টেক হোল্ডার এখানে, পাশাপাশি বাংলাদেশ এবং মায়ানমারের ইন্টারেস্ট তো আছেই। কাজেই এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে এখান থেকে চায়নাকে আউট করে দিতে। আবার চায়নার যেখানে এখানে ইনভেস্টমেন্ট এবং তার যেহেতু নাইবার কান্ট্রি, তার সাথে বর্ডারও আছে, সেই ক্ষেত্রে চায়না কোনোভাবেই কিন্তু চাইবে না এখান থেকে তার অবস্থানকে সরে নিতে। এই ধরনের দুটি বড় শক্তির মাঝখানে পড়ে বাংলাদেশ কেন বলির পাঠা হতে যাবে? খেয়াল করুন আপনারা। এখন সেই যে জাতিসংঘের মহাসচিব আসার পরে যেটা বলা হচ্ছিল যে ঈদের আগেই কয়েক লক্ষ রোহিঙ্গা তার দেশে গিয়ে ঈদ উদযাপন করতে পারবে, জন্মমাটিতে চলে যাবে। আমরা সে সময় বলছিলাম যে না, এটা সম্ভব হচ্ছে না। আর এখন আসেন এই যে মানে আমি বলছিলাম যে বলির পাঠা হওয়া, সহজ কথায় এই বলির পাঠা হতে গিয়ে বাংলাদেশ সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত কেন দিতে গেল? এখন এটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে অবশ্য প্রধান উপদেষ্টা যে প্রেস সচিবের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা আমরা আগে একটু দেখে নিই, তারপরে আমি আসবো অন্য রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কি বলছে। সেই রাখাইনে মানবিক করিডোর দেওয়ার আহ্বানের ব্যাপারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইউএনবির এক প্রশ্নের জবাবে বলেন, আমরা স্পষ্টভাবে জানতে চাই যে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো আলোচনা করেনি। তিনি বলেন, সরকার মনে করে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়, তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে। অর্থাৎ তিনি বলছেন তাদের সাথে কোনো আলোচনা হয়নি এবং যদি কোনো লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় বাংলাদেশ সরকার সেক্ষেত্রে প্রস্তুত থাকবে। তবে তার কথার মধ্যে এক ধরনের কন্ট্রাডিকশন আছে। খেয়াল করুন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মতে রাখাইন রাজ্যে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সংকটকালে অন্যান্য দেশকে সাহায্য করার ক্ষেত্রে বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, যার সাম্প্রতিক উদাহরণ হলো মিয়ানমারের ভূমিকম্পের পর আমাদের সহায়তা। প্রেস সচিব জানান, তারা আশঙ্কা করছেন যে, খেয়াল করুন, আশঙ্কা করছেন যে এই ভোগান্তি দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আরও মানুষের বাংলাদেশে আসার ঝুঁকি তৈরি হতে পারে। এ অবস্থা বাংলাদেশ সামাল দিতে পারবে না। তিনি বলেন, আমরা বিশ্বাস করি জাতিসংঘ সমর্থিত মানবিক সহায়তা রাখাইনে স্থিতিশীলতা আনতে এবং শরণার্থীদের মিয়ানমারের ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে সহায়ক হবে। যাই হোক, তাহলে তিনি এটা বুঝলেন কীভাবে? তিনি যদি আলোচনাই না করলেন বা কোনো প্রতিনিধির সাথে আলোচনাই না হলো, তাহলে তিনি আবার বলছেন এটা তারা মনে করছেন যে ওইটা হবে জাতিসংঘের প্রতিনিধির মতে। তাহলে তার মানে এখানে জাতিসংঘের প্রতিনিধির সাথে তাদের আলোচনা হয়েছে। খেয়াল করুন, এই যে এখন আসেন, এই সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে কিনা। এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি আমি মনে করি দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে তাদের আলোচনা করা উচিত ছিল। পার্টিকুলারলি যদি আমি বলি, সকল দলকে যদি কোনো জরুরি মুহূর্তে না করা সম্ভব, আমি মনে করি কেন সম্ভব হবে। তারপরেও এই মুহূর্তে যেহেতু রাজনীতির স্টেক হোল্ডার বিএনপি এবং জামায়াত,
বা আরও যে ছোট ছোট কয়েকটা দল আছে এদেরকে নিয়ে একটা সভা করতে পারতেন এবং তারপরে সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত জানাতে পারতেন। এখন এটার ব্যাপারে আপনারা একটু শুনুন বিএনপির মহাসচিব কি বলেছেন। যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকান দিতে চাচ্ছি। যোগাযোগ করার জন্য তারা এখানে একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিচ্ছে। সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ করে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নেতাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হচ্ছে। বিএনপি মহাসচিবের বক্তব্য একই কথা আমরা দেখলাম যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে তিনিও এটার বিরোধিতা করেছেন, বা বলা যায় তিনি বলেছেন যে সকলের সাথে আলোচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। দেখুন, এই সরকারের তো প্রথমত হচ্ছে এই সরকার একটি অনির্বাচিত সরকার, এক। দ্বিতীয়ত হচ্ছে এই সরকার একটি অন্তর্বর্তী সরকার হিসেবে তাদের দায়িত্বটা হচ্ছে মূলত নেসেসারি সংস্কার করে একটি নির্বাচন দেওয়া। এ ধরনের বৈদেশিক চুক্তির ক্ষেত্রে তারা অবশ্যই দেশ যারা পরিচালনা করবে স্থায়ীভাবে সেই রাজনীতিবিদদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা উচিত ছিল বলে আমরা মনে করি। এবং সেখানে বলা হচ্ছে তারা যে সংস্কার কমিশন করেছেন, খেয়াল করুন, এই যে সংস্কার কমিশন তারা করেছেন, সেই সংস্কার কমিশনে তারা কিন্তু প্রস্তাব করছেন যে বিদেশের ক্ষেত্রে জনগুরুত্বপূর্ণ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এফেক্ট হতে পারে এই ধরনের কোনো চুক্তির ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, এনসিসি বা এটাকে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এর সিদ্ধান্ত নেবে। এবং সেই কনস্টিটিউশনাল কাউন্সিলে তারা কি করবেন, নির্বাচিত সরকারও কি করবে, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করে এই ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবে। কিন্তু এই সরকার এটা কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নেয়, অনেকে এটা নিয়ে অবশ্য ব্যঙ্গ করছেন যে এটা নিয়ে এই মানবিক করিডোর দিয়ে শেখ হাসিনা ওয়াজেদ তো সারা জীবন চেষ্টা করেছেন, তিনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য নাকি এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নাকি দ্বিতীয় নোবেল পুরস্কার পাওয়ার জন্য তিনি এই ধরনের মানবিক করিডোর ব্যবহারের অনুমতি দিয়ে দিচ্ছেন বা ইত্যাদি। যাই হোক, আমি ওই ধরনের কান কথায় আমি যেতে চাই না। প্রশ্নটা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই দেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে অলরেডি আমাদের এখানে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আছে। এইভাবে যদি আমরা আরো আসতে দিই তাহলে এই মায়ানমার থেকে তো যাকে যাকে লক্ষ লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত হওয়া সত্ত্বেও এত বড় রাষ্ট্র, এত স্পেস থাকার পরেও কেন ভারত দিচ্ছে না, এই জিনিসগুলো আশা করি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা বুঝবেন এবং বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে, এই করিডোরের ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে, সুচিন্তিত মতামত, তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই।